আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ফ্লোটিলা আটকানোর প্রতিবাদে দেশে দেশে প্রতিবাদ বিক্ষোভ, পুলিশি অ্যাকশন। ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক। বিদেশে পালানোর সময় শাহজালাল বিমানবন্দর থেকে যুবলীগ নেতা আটক। রাজধানীতে গুলি ছুড়ে আতঙ্ক, বাসে আগুন। গাজার দিকে এগুচ্ছে সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজ। গাজীপুরে ট্রাক চাপায় অটোরিকশা, দুমড়ে মুচড়ে দুজন নিহত। হ্যাকারদের দখলে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ। বাড়তি দামে সবজি, কাঁচামরিচ 400 টাকা। 60 কিলোমিটার বেগে ঝড় ও অতি ভারী বর্ষণ হতে পারে। ট্রাম্পের 20 দফা প্রস্তাবকে হুমকি আখ্যা দিলেন মাহাথির মোহাম্মদ। 5 বছর পর পুনরায় চালু হচ্ছে ভারত ও চীন সরাসরি ফ্লাইট। এবং যুক্তরাষ্ট্রের শাটডাউন, 7 লাখের বেশি কর্মী কর্মহীন হওয়ার ঝুঁকিতে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ত্রাণবাহী গ্লোবাল ফ্লোটিলা ও এতে থাকা অধিকার কর্মীদের আটকের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। এর মধ্যে আছে স্পেন, সুইজারল্যান্ড, ইস্তাম্বুল, রোম, লন্ডন, এথেন্স, বুয়েন্স আয়ারস, বোগোটা সহ বিশ্বের বিভিন্ন দেশে ও শহরে। এর মধ্যে কোনো কোনো বিক্ষোভে পুলিশ অভিযান চালিয়ে ভণ্ডুল করে দেয় বিক্ষোভ। বৃহস্পতিবার স্পেনের বার্সেলোনা ও সুইজারল্যান্ডের জেনেভায় রাস্তায় হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা হাতে শহরের কেন্দ্রস্থল প্লাজা দেল লেস দ্রাসানেসে জড়ো হন। জেনেভায়ও সমবেত হন প্রায় 3000 মানুষ। সেখানে পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস, মরিচের গুঁড়া, স্প্রে এবং পানি কামান ব্যবহার করে। ছবিতে ধোঁয়ার সাদা স্তম্ভ ও পানি ছিটানোর দৃশ্য দেখা যায়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স। বিক্ষোভকারীরা সেখানে স্লোগান দেন, গাজা তুমি একা নাও, ইসরায়েল বয়কট করো, ফিলিস্তিনের স্বাধীনতা চাই। ভাষা সৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আহমদ রফিক ছিলেন আমাদের ভাষা আন্দোলনের এক অগ্রগণ্য সাক্ষী ও সংগ্রামী কণ্ঠস্বর। একই সঙ্গে তিনি ছিলেন একজন অনন্য সাধারণ কবি, প্রাবন্ধিক, গবেষক। তিনি বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ভাষা আন্দোলনের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহিনকে আটক করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার 2 অক্টোবর রাতে তিনি আটক হন। ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বরালী গ্রামের সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেনের ছেলে আবু সুফিয়ান শাহিন। গত 2024 সালের 5 আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন শাহিন। পুলিশ জানায়, যুবলীগের এই নেতা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। শুক্রবার ভোর রাতে তাকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, শুক্রবার সকালে আগের একটি মামলায় যুবলীগের এই নেতাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে চাঁদপুরের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার 3 অক্টোবর সকাল 7টার দিকে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে। বাসের চালকও জানান, বাস নিয়ে সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারা দিয়ে বাস থামাতে বলেন। থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেয়। যাত্রীরাও আতঙ্কে বাস থেকে নেমে যান। এ সময় বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ইসরায়েলি সেনাবাহিনী গাজার অবরোধ ভাঙতে চাওয়া একটি মানবিক নৌবহরের কয়েক ডজন জাহাজ থেকে শত শত কর্মীকে গ্রেপ্তার করেছে, কিন্তু একটি নৌকা ফিলিস্তিনি ছিটমহলের দিকে অগ্রসর হতে থাকে। শুক্রবার ভোর পর্যন্ত গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষে এগিয়ে চলা জাহাজ ছিল পুলিশ পতাকাবাহী মেরিনেট। এতে 6 জন ক্রু রয়েছেন, যা একসময় 44 জন সদস্যের ছিল। বৃহস্পতিবার রাতে ফ্লোটিলা আয়োজকদের সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলার সময় অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন, যিনি নিজেকে কেবল ক্যামেরন হিসেবে পরিচয় দেন, ব্যাখ্যা করেন যে নৌকাটিতে প্রথমে ইঞ্জিনের সমস্যা ছিল, তাই মূল দলের চেয়ে পিছিয়ে ছিল। ক্যামেরন আরও বলেন, জাহাজটি এখন গাজার দিকে এগিয়ে যাচ্ছে।
গাজীপুরের কালীগঞ্জে এক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার 2 যাত্রী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন। ঘটনা ঘটেছে শুক্রবার 3 অক্টোবর সকাল 8:30টার দিকে টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায়। নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে, তিনি নরসিংদীর মনোহরদীর সুকন্দি গ্রামের অলিউল্লাহ। অপরজনের বয়স আনুমানিক 30-35 বছর, নাম জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, নরসিংদীগামী অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। একই সঙ্গে তাদের ফেসবুক পেজের প্রোফাইল ও কভার ছবি চেঞ্জ করে একটি হুমকিপূর্ণ বার্তাও প্রকাশ করা হয়। শুক্রবার ভোর 5টা 42 মিনিটের দিকে ব্যাংকটির অফিসিয়াল পেজের এক পোস্ট থেকে বিষয়টি নিশ্চিত করেছে হ্যাকার গ্রুপ। ব্যাংকটির ফেসবুক পেজে দেখা যাচ্ছে, পেজটির নাম পরিবর্তন না করলেও প্রোফাইল ও কভার ফটো পরিবর্তন করে হ্যাকার গ্রুপটি নিজেদের লোগোর ছবি দিয়ে রেখেছে। হ্যাকার গ্রুপ দাবি করেছে, ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে এবং খুব শিগগিরই তাদের ফেসবুক পেজ এবং সেই সঙ্গে ওয়েবসাইটে সাইবার আক্রমণ চালানো হবে। দুদিনের বৃষ্টির প্রভাব পড়েছে বাজারে। মাছ, মাংস, মুরগির দাম আগের মতোই থাকলেও বেড়েছে সব ধরনের সবজির দাম। গত 3 মাসের বেশি সময় ধরে সবজির দাম বাড়তে থাকলেও 2 দিনের বৃষ্টির অজুহাতে তা আরও বেড়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির এমন বাড়তি দামের চিত্র দেখা গেছে। প্রতি কেজি ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়, কচুরলতি প্রতি কেজি 80 টাকা, বেগুন প্রতি কেজি 100 টাকা, বরবটি প্রতি কেজি 100 টাকা, ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে 190 টাকায়, সোনালী মুরগি প্রতি কেজি 300 টাকা, দেশি মুরগি প্রতি কেজি 650 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে 800 টাকায়, প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকায়। ঢাকা সহ দেশের 9 জেলার উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিও হতে পারে। শুক্রবার অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 20 দফা প্রস্তাবকে সরাসরি হুমকি বলে আখ্যা দিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ। তার দাবি, এটি কোনো শান্তি উদ্যোগ নয়, বরং ফিলিস্তিনের আত্মসমর্পণ করানোর পরিকল্পনা। শুক্রবার 3 অক্টোবর এক ফেসবুক পোস্টে মাহাথির লেখেন, এই প্রস্তাব হামাসকে দেওয়া কোনো শান্তি আহ্বান নয়, বরং বলা হয়েছে 4 দিনের মধ্যে মেনে নাও, নইলে গণহত্যা আরও ভয়াবহ হবে। তিনি বলেন, ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যৌথভাবে এই প্রস্তাব তৈরি করেছেন, যা ইসরায়েলের দখল নীতির অংশ হিসেবে কাজ করবে। 60,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এখন যদি আত্মসমর্পণ করতে বলা হয়, তবে তাদের এই আত্মত্যাগ ও গাজার ধ্বংসস্তূপ সবই বৃথা হয়ে যাবে। 5 বছর পর ভারতের সঙ্গে চীনের সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। কোভিড মহামারীর সময় 2020 সালে এই ফ্লাইটগুলো বন্ধ হয়েছিল। পরে সীমান্ত উত্তেজনার কারণে তা আর চালু হয়নি। বৃহস্পতিবার ভারতের কর্তৃপক্ষ জানিয়েছে, 2 দেশের মধ্যে সম্পর্ক কিছুটা স্বাভাবিক হতে শুরু করায় নির্দিষ্ট কয়েকটি শহরের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের চীনা দূতাবাসও জানিয়েছে, চলতি অক্টোবরের শেষ দিকে থেকে নির্দিষ্ট শহরগুলোর মধ্যে ফ্লাইট চালু হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাণিজ্যিক এয়ারলাইন্সগুলো। এটি 2 দেশের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক করার ভারত সরকারের উদ্যোগের অংশ বলে উল্লেখ করা হয়েছে। এদিকে ভারতের সবচেয়ে বড় বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো বৃহস্পতিবার ঘোষণা করেছে, আগামী 26 অক্টোবর থেকে কলকাতা ও চীনের গুয়াজুর মধ্যে তাদের সরাসরি ফ্লাইট চালু হবে। কেন্দ্রীয় বাজেট নিয়ে কংগ্রেসের সমঝোতা না হওয়ায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের সম্ভাব্য শাটডাউন শুরু হলে দেশটিতে বড় ধরনের কর্মসংস্থান সংকট দেখা দিতে পারে। আশঙ্কা করা হচ্ছে, সরকারের বিভিন্ন এজেন্সিতে কর্মরত 7 লাখেরও বেশি কর্মীকে বাধ্যতামূলকভাবে ছুটিতে পাঠানো হতে পারে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে বাজেট অনুমোদন না হলে সরকার তার অত্যাবশ্যকীয় কার্যক্রমগুলো স্থগিত করতে বাধ্য হবে, যার ফলে এই গণছাঁটাই শুরু হবে। এই বিপুল সংখ্যক কর্মীকে ছুটিতে পাঠানো হলেও তারা সাধারণত কোনো বেতন পান না। তবে শাটডাউন শেষে আইন পাশের মাধ্যমে তাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়।
আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।